সবাই সবাই পাবে, কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে, নাহলে তো দিবে না। এটা তো তার প্রজেক্ট, তার চিন্তা ভাবনা, তার স্বপ্ন যে সে প্রধানমন্ত্রী হলে প্রত্যেক পরিবারে একটি ফ্যামিলি কার্ড দেবে। আর ফ্যামিলি কার্ডের বাইরেও একটি কার্ড দেবে, স্বাস্থ্য কার্ড। যে কার্ডটা এখানে যদি আমি জিজ্ঞেস করি, আমাদের অনেক মা বোন অসুস্থ, অসুস্থ কিন্তু ছোট ছোট অসুখ না, কিন্তু সে বড় বড় অসুখ। একটা হচ্ছে কি ক্যান্সার, একটা হচ্ছে হার্ট, অনেক বাচ্চাদের আবার হার্ট ফুটো, ঠিক না? আবার অনেক টাইপের অসুখ আছে যেগুলো প্রতিষ্ঠিত অসুখ, সেগুলো অনেক সময় এই জনপ্রিয় তো কোনো হসপিটাল নাই, খুলনাতে চিকিৎসা হয় না ঠিক মতো। এইসব চিকিৎসা করতে গেলে এখানে একটা হসপিটাল লাগবে। হ্যাঁ, এটা আমরা বলেছি যে আমরা যদি দায়িত্ব পাই, আমাদের নেতা তারেক রহমান দায়িত্ব পায়, আর এখানে যদি আমাদের ধানের প্রার্থী জিতে আপনার ভোট দেন, মিলগুলো তো খুলবেই, খোলার পাশাপাশি হসপিটাল আমরা বানাবো একটা। এটা এক নম্বর দাবি, সবার দাবি, আপনার দাবি না, এই অঞ্চলে সবার দাবি যে একটা বড় হসপিটাল করতে হবে, যে হসপিটালে যাইতে গেলে তাহলে সাদাসাদি করা লাগবে না, আছে না? আমরা একটু নিয়ে চলো সিস্টেম নেই, আমি নিয়ে চলে যাবো। হ্যাঁ, আমরা এই টাইপের হসপিটাল চাই, তাই তো? যে ভাই আমাদের হসপিটালে নিয়ে চল, এই কর সেই কর, এত কিছু লাগবে না। আমাদের অসহায় লোকজন আমরা ডাইরেক্ট এখানে সিএনজি অটোতে উঠবো, হসপিটালে নামবো, ডাক্তার থাকবে, চিকিৎসা হবে, বাড়ি চলে আসবো। এরকম একটি চিকিৎসা ব্যবস্থা চাই, জটিল না, খোঁজাখুঁজি করতে পারবো না, কোন ডাক্তার এত কিছু জানতে চাই না, ঢুকবো, সুস্থ হয়ে ফিরে আসবো, নাকি? বেশি কিছু চাওয়া নাই তো, এইটুকু তো চাওয়া, ঠিক না? আর এই মিলগুলো খুলবে, আমাদের যা লোকজন আছে এলাকাবাসীরা তা চাকরি পাবে। এই আর একটা দাবি আছে, একটা হচ্ছে আমার ছেলে মেয়েরা যাতে লেখাপড়া ঠিক মতো করতে পারে। আমরা যারা এখানে আছি এই যে বয়সে মোটামুটি শেষ পর্যায়ে, কষ্ট করে যাও একটা পর্যায়ে আমরা দিন পার করে দিচ্ছি, কিন্তু আমাদের সন্তানরা তো এভাবে চলবে না। আমাদের তো একটা স্বপ্ন আছে, আমরা যতই কষ্ট করি না কেন, দিন শেষে আমার ছেলেটা যাতে মানুষ হয়, ঠিক না? কত ছেলে মেয়ে মানুষ করার জন্যই এত কষ্ট। সেই ছেলেটা যদি মানুষ না হয়, যদি ছিনতাইকারী হয়, ভালো লাগবে? যদি মাদক সেবী হয়, তাহলে জীবনই শেষ, ওই পরিবারই শেষ। যে পরিবারে মাদক সেবী আছে সে পরিবার জানে তাদের কত দুঃখ। এই অবস্থা ফিরে আনতে গেলে আপনাদের কিন্তু ভোট সেন্টার যেতে হবে, সবাইকে, এবং ভোট দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কাকে ভোট দিবেন? আমাদেরকে মনে করতে পারেন যে বকুল ভাই এরকম বিনয় কথা বলতেছে, মনে হয় ভোটটা চাবে, মনে হয় আমার ভোট দিতে হবে না। ভোট দিতে হবে যোগ্য প্রার্থীকে, যে যোগ্য মনে হবে তাকে ভোট দিবে। আমার ভোট আমি দেবো, বুঝে শুনে। আগে কি বলতো, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, যাকে তাকে ভোট দেওয়া যাবে না। অত্যন্ত মূল্যবান ভোট, অত্যন্ত মূল্যবান। কতটা মূল্যবান আপনারা হয়তো বুঝবেন না, কারণ আপনারা এমনি সারাদিন অনেক মানসিক কষ্টে থাকেন, অনেক চাপের মধ্যে থাকেন, পকেটে যদি পয়সা থাকে না, অনেক কষ্ট থাকেন, আমি জানি। সুতরাং বুঝার সুযোগ নেই। অত্যন্ত মূল্যবান ভোট, এই ভোটটা যাকে তাকে দেওয়া যাবে না। মূল্যবান জিনিস যাকে তাকে দেওয়া যায়? মূল্যবান জিনিস বুঝে শুনে যোগ্য প্রার্থীকে দিতে হবে। হ্যাঁ, বকুল ভাইকে যদি যোগ্য মনে হয় দিবে, এসে যোগ্য প্রার্থী যদি থাকে তাকে দিতে হবে, যোগ্য প্রার্থী দিতে হবে। তা আমার দুটা জিনিস, ভোট সেন্টার সবাই আগে যেতে হবে, আর যোগ্য প্রার্থী দিতে হবে। অনেকে ভোট সেন্টার যান না, ভাবে কি যে সবাই যাচ্ছে, আমি না গেলে কি যায়, একটা ভোট না দিলে কি যায়, একটা করতে গেলে সব মিস হয়ে যাবে সবাই। অনেকে মনে করে কি দুপুরে রান্না টান্না করে তারপর যাবো, রান্না করতে করতে দিন পার, ভোট শেষ। অনেকে চিন্তা করে যে লাইন কত, ফোন করে দেখে লাইনটা কত বড়, দেখ বিশাল লাইন, লাইন শুরু হলে খবর দিস, লাইন ছোট হয় না, যাওয়া হয় না। এইভাবে ভোট নষ্ট করা যাবে না, অনেক মূল্যবান ভোট নষ্ট করা যাবে না। সবাইকে ঘুমে তুলে যাইতে হবে। আর একটা কারণ আছে, আপনাদের এখানে বাড়িতে কোন গুপ্ত বাহিনী গেছে কিনা জানি না, বাড়িতে গুপ্ত বাহিনীর লোকজন যাচ্ছে এবং আইডি কার্ড নিচ্ছে, আইডি কার্ডে ফটোকপি, মিথ্যা কথা বলে আইডি কার্ডে ফটোকপি নিচ্ছে। আইডি কার্ড আছে না, খবরদার আইডি কার্ড কাউকে দিবেন না। আইডি কার্ডের সাথে ভোটের সম্পর্ক নেই, এটা আপনার সম্পদ, আপনি কাউকে দিবেন না। এই আইডি কার্ড নিয়ে ভুয়া কার্ড বানানো হচ্ছে, বেনামি কার্ড,
বানায় তারা সকালবেলা তুলে যাবে। দেখবেন আপনি যাওয়ার আগে, আমি যে বললাম না, যদিও সকালে যান দেখবেন আপনি আগে লাইনে দাঁড়াচ্ছে, দেখবেন লাইনে দাঁড়াচ্ছে, ওরা রাত্রেবেলা যে লাইনে দাঁড়াইছে, ওদের হাতে আপনার থেকে যে এনআইডি কার্ড নিচে ফটোকপি, ওইটা দিয়ে ভুয়া একটি কার্ড বানায় ফেলছে আপনার নামে, বানায় সে আগে ভোটটা দিয়ে চলে যাচ্ছে। আপনারা যাবেন তো ভোট হয়ে গেছে, বুঝতে পারছেন? খুব সাবধান, এনআইডি কাউকে দিবেন না, যে যতই কথা বলেন না কেন। আর বলবেন যে বিকাশ নাম্বার দেন, সাথে কিন্তু বলবে বিকাশ নাম্বার দেন। আমাদের গরিব মা বোনেরা চিন্তা করে বিকাশ নাম্বার চাইছে, হয়তো বা কিছু টাকা পয়সা দিবে, দেওয়া যাবে না। যতই টাকা দিয়ে কথা বলুক, টাকা দিয়ে ভোট বিক্রি করা যাবে না। যদি বিক্রি করেন তাইলে কিন্তু এই যে ছোট ছেলে মেয়েরা, তারা কেউ ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, মানুষ হবে না, কি হবে? ছিনতাইকারী হবে, মাদক সেবী হবে, ডাকাত হবে। এটা বলে দিলাম। এটা যদি বিশ্বাস নয়, চিন্তা করবেন, শুয়ে চিন্তা করে দেখবেন যে ভাই কইছে সত্যি না মিথ্যাতে করলো। লুট নিলে একটা খুলবে না। ভোট ভুল জায়গায় দিলে ভুল জিনিস তৈরি হবে, ভুল লোক ভুল কাজটা করবে। অল্প টাকা দিয়ে ভোট বিক্রি করেছেন, সারা জীবনে কোটি টাকার জিনিস স্বপ্ন সব নষ্ট হয়ে যাবে। সুতরাং এইবারকার ভোট বুঝে শুনে দিতে হবে। আপনি যদি না বুঝেন, সবাই মিলে বসে সিদ্ধান্ত নেবেন কাকে দিবেন। নাহলে মুরব্বী আছে যা, তাদের সাথে জিজ্ঞেস করবেন কাকে দিতে হবে, তাদেরকে শুনে নেবেন যে কাকে দিব ভোটটা। এইভাবে বুঝে শুনে ভোটটা দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইদানিং একটি সংগঠনে যে বললাম গুপ্ত বাহিনী, যারা হচ্ছে বেসে টিকিট বিক্রি করে, কিনছে কে কে? বেসে টিকিট কে কে কিনছে? হাত তুলে তো একটি। বেসে টিকিট কেউ কিনছেন নাকি? বেসে টিকিট কিনছে কে কে? হাত তুলেন। বেসে টিকিট দিয়েছেন? আমি তো চিনাই বেসে টিকিট। এই যখন রাত হবে কিন্তু দিনের বেলা আমার ভাইরা যখন কাজে বেরো যায়, এই বাড়ির মধ্যে চুপকে ঢুকে পড়ে একদম, দেখবেন যে চোখ দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে না কিছু। বুঝে গেছে আগের থেকে। এই বাহিনী কোরআন শরীফ ছোঁয়াচ্ছে, বিখ্যাত বলে কোরআন শরীফ ছোঁয়াচ্ছে যে এভাবে এভাবে চললে শর্টকাটে বেচতে দেওয়া হচ্ছে। আর মা বোনেরা চিন্তা করে যে এতদিন বুড়ো হয়ে গেছি, শেষ বয়সে একটা বেচতে টিকিট যদি পাওয়া যায় তাহলে একটা ওই বোন বলেছে, নাম কি বোনের? রাশিদা বোন যে কথা বলছে খুব ভালো কথা বলছে, মাথা রাখতে হবে। বেচতে দেওয়ার মালিক আল্লাহ, এতে কোনো সন্দেহ নেই আছে। এই জিনিস যদি আমি বলি যে বেচতে টিকিট দেবো তাহলে হলো, আমি কি আল্লাহ? তাহলে আমি আল্লাহ সমান হয়ে গেলাম না? আল্লাহ সমকক্ষ কেউ যদি ভাবে তা কি শরীক হয়ে যায় না? এটা মারাত্মক অপরাধ। শিরকি একজন করতেছে, আর যে বিশ্বাস করে টিকিট কিনতে সেও শরীক হয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, রাস্তা আমি কেন, আমি কথা দিয়ে যাচ্ছি, যেই নির্বাচিত হবে তাকে রাস্তা ঠিক করতে হবে। আমি পাশে, আমি কেন থাকতে বললাম, আমি কিন্তু ওই জায়গায় একটা বক্তব্য দিয়েছি এই পাশে বাসায়, যে অনেকে দেখবেন আসবে, কষ্টটা কোন জায়গায়, অনেকে আসবে টিকিট নিয়ে চলে আসলো, ভাই ভোট দিয়ে, জীবনেও কিন্তু কাজ করেনি। হ্যাঁ হ্যাঁ, যে যারা দেখবেন যে কাজ করেছে এতদিন, এই যে আমি এখন এই যে মসজিদ আসলে আসলাম, আমার এই ভাই বললো যে এই যে ভাই সাবমার্সিবল পাম্পটা আপনি দিয়েছেন, আমি নিজেও জানি না। না, এই যে মসজিদে আদান দিয়েছে না? আদান দিতে? আচ্ছা, সাবমার্সিবল পাম্প আমি নাকি দিচ্ছি, আমি নিজে বুঝে গেছি, আমি জানি না কবে দিচ্ছি। এই যে কেন বলে উদাহরণটা, আমি 15 বছর যাবত আপনাদের পাশে ছিলাম, ছিলাম, করোনার সময় ছিলাম, বিভিন্ন সাহায্যে ছিলাম, ঈদে ছিলাম, বন্যায় ছিলাম, শীতে ছিলাম, চোখের ছানি অপারেশন ছিলাম, হার্ট অপারেশন ছিলাম, ক্যান্সার রোগী, মানে এমন কোন কাজ নাই যেখানে ছিলাম না একটা মানুষের পক্ষে সম্ভব। আমার মনে নেই। এই যে আমি আমার কথা কেন বললাম, এটা অনেক সময় দেখলাম মানুষ নিজেরা আমাদের কেউ বাজায় না, নিজে করে নিজে বলতে হয়, মানুষ ভুলে যায় যে আমরা যারা কাজ করেছি, কাজ করে আমরা ভোট চেতে আসছি, আর যারা কাজ করেনি তারা ভোট চেতে আসছে। এইভাবে বিবেচনা করে দেখবেন কাকে দিবেন কাকে দিবেন না। আর যারা এই যে বলছে যে এই যে রাস্তা বানাতে হবে না,
এখন যারা কাজ করেছে তারা যদি বলে আমি রাস্তা বানাই দেব, তাহলে কি বিশ্বাস করা যাইতেও পারে নাকি? যে কাজ করেছে, যে কাজ করে সে যদি বলে করে দেবো, তাহলে বিশ্বাস করা যাইলেও যাইতে পারে যে কাজ করেছে এত বছর ধরে। আর যে কাজ কোনোদিন করেনি সেও তো এসে বলবে করবে না, বলবে না যে আমি করে দেবো, আমি যখন বলছি করে দেবো, আরেকটা এসে বলবে না করে দেবো, কারটা বিশ্বাসযোগ্য? যে 8 জন দাঁড়াইছে এই জায়গায়, 8 জনই যখন আসবে, আপনার যখন বলবেন ভাই আমাদের রাস্তা বানাই দেবে, সে বলবেন না বানাই দেবো? সবাই তো বলবে বানাই দেবো, কে বলবে বানাই দেবো না? সবাই বলবে বানাই দেবো। তো বিশ্বাস করুন কার কথা? যে এতদিন কাজ করেছে সে যদি বলে বানাই দেবো, তাহলে মনে করবেন যে বানাইলেও বানাইতে পারে। আর যে কোনোদিন কাজ করেনি সে যদি বলে বানাই দেবো, তাহলে সন্দেহ আছে। যাই হোক, আমি ছিলাম, আছি, আগামী দিনে আপনাদের পাশে থাকবো, জিতলেও থাকবো, হারলেও থাকবো। ঠিক আছে, দোয়া করবেন যাতে আমি যে মানসিকতা নিয়ে কাজ করি সে কাজটা করতে পারি। আরেকটা জিনিস, একটা কথা বলে শেষ করবো, আগাম দিচ্ছে আমাদের এই যে গুপ্ত বাহিনী, ইদানিং পত্রপত্রিকা আমাদের ভাইরা আছে, দেখবেন মা বোনদেরকে খুবই অপমান অপদস্থ করছে। প্রত্যেকটা মা বোনকে, ছোট ছোট আছে এখানে, একটি ভাষা ইউজ করে, যে ভাষাটা বললাম না, সেই ভাষা তার সাথে তুলনা করেছে, নোংরা ভাষা ইউজ করেছে, মা বোনদেরকে নোংরা ভাষায় গালি দিয়েছে, গালি। এই নোংরা ভাষার গালিটা আমি এখন নতুন আছে, আবার রুজু করতে হবে। আমি বললাম না, আপনারা যারা ইউটিউব দেখেন দেখবেন, যারা ফেসবুক দেখেন দেখে নেবেন, টিভি দেখবেন দেখবেন, এখানে হুলুস টুলুস করে লাগায়, কিন্তু সমস্ত মহিলারা ঝাড়ু মিছিল করতেছে। একে কিন্তু বিএনপি গালি দেয়নি, কিন্তু সমস্ত মাদেরকে গালি দিয়েছে, মহিলাদেরকে গালি দিয়েছে, একটা বাজে মেয়ের সাথে তুলনা করেছে সমস্ত মা বোনকে। আর বলতে আমি রাজি না, 71 সালে এই দলটা মা বোন নিয়ে তুলে নিয়ে পাকিস্তানি বাহিনী ক্যাম্পে দিয়ে আসছিল। এটা অনেকে মুরব্বীরা জানে, জিজ্ঞেস করে নিয়ে। হ্যাঁ, এই বাহিনীটা আবার আসতেছে এবং এরাই বেস্তে টিকিট বিক্রি করে। সুতরাং আপনারা সাবধান থাকবেন, আপনারা সচেতন থাকবেন। আপনারা এই এলাকায় যেহেতু থাকেন, সবাই একসাথে থাকেন, সবার সাথে পরামর্শ করে 12 তারিখে ভোট সঠিক জায়গায় দিবেন, এই আমার দাবি এবং বিশ্বাস। আপনার ভুল করেননি আগে, আর করবেন না। ধন্যবাদ সকলকে, আমার জন্য দোয়া করবেন, তাদের বাচ্চারা দোয়া করবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ। বকুল ভাইয়ের মার কাছে আছে, আমরা যদি আমাদের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়, ইনশাল্লাহ রাস্তা হয়ে যাবে, ভালো মতো হয়ে যাবে ইনশাল্লাহ।